নমস্কার বন্ধুরা, মাসখানেক আগে আমরা আমাদের চ্যানেলে প্রথমবার এনেছিলাম একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন। আকাশ গুহর লেখা যক্ষের ধন গল্পটিতে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর আজ আপনাদের জন্য এসো গল্প পড়ি নিয়ে এসেছে আর একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন। তারানাথ তান্ত্রিক চরিত্রটি নিয়ে নতুন কিছু বলার নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই অমর চরিত্রটি মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে বলাই বাহুল্য। যে চরিত্রটি পরে তাঁর সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরও পূর্ণতা পায়। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আমরা আপনাদের শোনাতে চলেছি এস.সি. মণ্ডল তথা ত্রিশঙ্কু রচিত একটি তারানাথ ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও সমান্তরাল বিশ্ব। গল্পের প্লট তৈরির উদ্দেশ্যে লেখক অনেক অলৌকিক ব্যাপার ও তন্ত্রমন্ত্রের উল্লেখ করেছেন। লেখক বা এসো গল্প পড়ি কোনোভাবেই অন্ধবিশ্বাস, কুসংস্কার এইসব সমর্থন করে না। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ও সমগ্র পরিচালনায় আমি প্রীতম, কতকের চরিত্রে প্রভাকর, কিশোরী বিপ্রতীপ, চারি অর্পিতা, ঠাকুরমশাই ইভান, দোকানদারের চরিত্রে ব্যোমকেশ ও এক বাবার চরিত্রে সায়ন্তন। আজকের গল্পের পোস্টার ডিজাইনে অনির্বাণ, আবহ অনুপ, সাউন্ড এফেক্টস শঙ্খ। শুরু হচ্ছে আজকের গল্প ত্রিশঙ্কু রচিত তারানাথ তান্ত্রিক ও সমান্তরাল বিশ্ব। এই বিশ্বজগতের মতো বিশ্বজগৎ বা বাস্তবতা আছে আরো লক্ষ কোটি। তারা সব পাশাপাশি চলে, কিন্তু কেউ কারো দৃষ্টিগোচর হয় না। কথাটা যে বলেছে সে হলো আমাদের আদি ও অকৃত্রিম তারানাথ। সেদিন তার মঠলেনের বাড়ির বৈঠকখানায় বসে রকমারি বিষয়ে কথা হচ্ছিল তারানাথ, কিশোরী ও আমার মধ্যে। সেখানেই কথা প্রসঙ্গে আমাদের মতন এমন বিশ্বজগৎ আর আছে কিনা সে কথা উঠতেই লক্ষ কোটি জগতের কথা বলল তারানাথ। সেটা যে শুধু বলার জন্য বলা না, বরং তার মধ্যে যে একটা দৃঢ় বিশ্বাসের ছাপ আছে সেটা বুঝতে পেরে আমি জিজ্ঞাসা করলাম, তেমন জগৎ আপনি কখনো দেখেছেন? এই প্রশ্নের উত্তরে মৃদু হেসে তক্তপোষে পা তুলে বসে সিগারেটে টান দিতে দিতে যে বিচিত্র অভিজ্ঞতার গল্প সেদিন তারানাথ আমাদের শুনিয়েছিল, তেমন গল্প আমি বা কিশোরী এর আগে কোনোদিনও শুনিনি। তারানাথের গল্পে পরে আসি, তার আগে বলিনি এই যে তারানাথের বৈঠকখানায় আমরা তিনজন বসে গল্প করছি সেটাও কম অদ্ভুত নয়। অদ্ভুত বলছি কারণ ছুটির দিন হলেও আমার বা কিশোরীর কারোই আজ এখানে আসার কথা ছিল না। কিশোরীর যাওয়ার কথা ছিল এক আত্মীয়ের মেয়ের বিয়েতে রানাঘাট। ওদিকে আমার হাতে যদিও বা কোনো বিশেষ কাজ ছিল না, তবুও কিশোরীকে ছাড়া একা একা তারানাথের কাছে গল্প শুনতে আসার ইচ্ছেও করছিল না। আষাঢ় মাস, সকাল থেকে 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 বৃষ্টি হচ্ছিল, তাই খাঁটি বাঙালির মতো বেগুন ভাজা সহকারে খিচুড়ি খেয়ে কাঁথা গায়ে বিছানায় শুয়ে শুয়ে একটা সায়েন্স ম্যাগাজিন নেড়ে চেড়ে দেখছিলাম। সেই অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। আচমকা ঘুম ভেঙে গেলে ঘড়ি দেখে বুঝলাম প্রায় ঘন্টাখানেক পেরিয়েছে। এক কাপ চা খেতে পেলে মন্দ হতো না ভেবে বিছানা থেকে নামতেই মনে হলো এর চেয়ে তারানাথের বাড়ি গেলে হয়। কিছুক্ষণের মধ্যেই তারানাথের বাড়িতে যাওয়ার ইচ্ছেটা মনের ভিতর এমন তীব্রভাবে জাগলো যেন মনে হলো কোনো অদৃশ্য চুম্বক যেন আমাকে টানছে। সেই টান কোনো ক্রমেই অগ্রাহ্য করতে পারলাম না। ভাবলাম যাই, তবে একবার মঠলেন থেকে ঘুরেই আসি। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বেরিয়ে পড়লাম। বাসে করে মঠলেনে যেতে বেশি সময় লাগলো না। কলকাতার রাস্তাঘাটের যা অবস্থা তাতে এমন বৃষ্টির দিনে জামা কাপড় বাঁচিয়ে চলাই দায়। বাস থেকে নেমে ছোট ছোট খানাখন্দ বাঁচিয়ে মঠলেনের মাথায় এসে মনে হলো এমন ছুটির দিনে একদম খালি হাতে যাওয়াটা কি ঠিক হবে? দেখলাম মোড়ের মাথায় একটা দোকানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। সেখান থেকে কচুরি কিনলাম,
তারপর আবার হেঁটে তারানাথের বাড়ির সদর দরজায় এসে দাঁড়াতেই একটু অবাক হয়ে গেলাম। দরজার সামনে একজোড়া চপ্পল রাখা। সে চপ্পল আমার চেনা। স্যান্ডাকের এমন চপ্পল কিশোরীর পায়ে বহুবার দেখেছি। বুঝলাম হয়তো কোনো এক কারণে কিশোরীও এই সময় তারানাথের বাসায় হাজির হয়েছে। দরজায় কড়া নাড়তেই তারানাথের মেয়ে চারি এসে দরজা খুলে দিল। তারপর আমাকে দেখে কপট অভিমানের সুরে বলল, কাকা বাবু, আপনার জন্য আমরা সবাই চা না খেয়ে বসে আছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন রে, আমার জন্য চা না খেয়ে বসে আছিস কেন সবাই? চারি বলল, বারে, বাবা যে বলল আপনি গরম কচুরি নিয়ে আসছেন, তাই আপনি আসার পর চা করতে। অবাক হতে গিয়েও হলাম না। এইসব বিদ্যে যে তারানাথের ঢের জানা আছে সেটা তো আর নতুন দেখছি না। আমি আর কিছু বললাম না। কচুরির ঠোঙাটা চারির হাতে দিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। ঢুকে দেখি কিশোরী আর তারানাথ তক্তপোষে বসে খোশ গল্পে মশগুল। কিশোরীর মুখ দেখে বুঝলাম আমাকে দেখে সে বেশ অবাক হয়েছে। অবাক আমিও হয়েছিলাম তাকে দেখে। সে কথা জিজ্ঞেস করতে কিশোরী বলল, সে আর বলো কেন, সকালবেলা রেল স্টেশনে গিয়ে দেখি রেল বন্ধ। আরে কোথায় নাকি ওই বর্ষার জলের তোরে ব্রিজ ধসে গেছে, কখন ঠিক হবে তা কেউ জানে না। তাই বাড়ি ফিরে ব্যাগ রেখে সোজা চলে এলাম এখানে। আসলে বুঝলে, কিশোরী আরো কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় চারি এসে বাটিতে করে গরম কচুরি আর চা দিয়ে গেল। সেদিকে মনোযোগ দিতে গিয়ে কিশোরীকে আর কিছু জিজ্ঞেস করা হলো না। কচুরি শেষ করে গরম চায়ে চুমুক দিতে দিতে তিনজন মিলে উদ্দেশ্যবিহীনভাবে নানা বিষয় আলোচনা করতে লাগলাম। এই বিষয়টা অবশ্য এখন নিয়মের মতোই হয়ে গেছে। আমাদের আলোচনা এভাবেই শুরু হয়, কিন্তু ভিতরে ভিতরে আমার আর কিশোরীর লক্ষ্য থাকে তারানাথকে উস্কে দিয়ে তার কাছ থেকে জীবনের বিচিত্র কোনো গল্প শোনা। তারানাথও জানে বিষয়টা, কিন্তু ধরা দেয় না সহজে। আসলে গল্পবাজ লোক বলতে যা বোঝায়, তারানাথ মোটেই তেমনটা নয়। বরং নিজের জীবনের এইসব বিচিত্র অভিজ্ঞতার কথা বলতে কেমন যেন সংকোচ বোধ করে। তারানাথের ভাষায়, জীবনে তো তেমন কিছু আর করতে পারলাম না, এসব বলে আর কি হবে বলো। আমি আর কিশোরী তাই প্রথমে নানা রকম আলোচনা করে আসরটাকে জমিয়ে তুলি। বেশিরভাগ সময় দেখা যায় এইসব কথার সূত্র ধরেই তারানাথের কোনো একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেছে। তখন দুজন মিলে একটু জোড়াজুড়ি করলেই হয়। তবে একবার কথা শুরু করলে তারানাথ যেন বেমালুম বদলে যায়। তখন তার ভাষা ভাষা উজ্জ্বল চোখ দুটো দেখলে বোঝা যায় যে সে আর মঠলেনের বৈঠকখানায় নেই। তার মন চলে গেছে সেই সব অতি বিচিত্র ঘটনার মাঝে। আজকেও তেমনটাই হলো। কথা প্রসঙ্গে মনে পড়ল, সকালে যে সায়েন্স ম্যাগাজিনটা পড়ছিলাম সেটাই লিখেছে বিলেতের কিছু খ্যাতনামা বিজ্ঞানী বলেছেন যে আমাদের এই জগতের সমান্তরালে নাকি আরও একটা জগৎ থাকবার সম্ভাবনা আছে। আমি সে কথা বলতেই তারানাথ বলল, এই বিশ্ব জগতের মতো বিশ্ব জগৎ বা বাস্তবতা আছে আরো লক্ষ কোটি। তারা সব পাশাপাশি চলে, কিন্তু কেউ কারো দৃষ্টিগোচর হয় না। একটা নতুন গল্প যে আসতে যাচ্ছে সেটা বেশ বুঝতে পারছিলাম। কিশোরীও সেটা বুঝতে পেরে বলল, আরে ধুর, এসব বিলেতি বিজ্ঞানীদের গাল গল্প। অন্য জগৎ থাকলেও কেউ তো আর সেই জগৎ নিজের চোখে দেখেনি। বুঝলাম গল্পের আশায় তারানাথকে উস্কে দেওয়ার চেষ্টা করছে কিশোরী। আমি আরেক কাঠি এগিয়ে জিজ্ঞেস করলাম, তেমন জগৎ আপনি কখনো দেখেছেন? এতে বেশ কাজ হলো। কিশোরীর কিনে আনা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তাতে দুটো টান দিয়ে তক্তপোষের ওপর পা তুলে তারানাথ বলল, আমি যে জগতের কথা বলছি, তোমাদের বিজ্ঞানীরাও সেই জগতের কথাই বলছে কিনা তা তো আমি জানি না। তবে আমি যা দেখেছি তাই বলছি। শোনো তোমরা, যে সময়ের কথা বলছি তখন আমার বয়স বেশি নয়। মা বাবা দুজনেই তখনও বেঁচে পড়তে আছেন। কোনোদিন যে তন্ত্রবিদ্যায় দীক্ষা নেব বা মধুসুন্দরী দেবীর দেখা পাব
সেই কথা তখনও জানতাম না বা চিন্তাতেও আসেনি। তোমাদের তো বলেইছি, ছোটবেলা থেকেই আমার ভবঘুরে স্বভাবটা ছিল। মাঝে মাঝেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তাম। কত যে অচেনা অজানা জায়গায় ঘুরেছি, কত মানুষের সঙ্গে যে পরিচয় হয়েছে, সে বলে শেষ করা যাবে না। সেবারেও বর্ষার শেষে এইভাবেই একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, তাই দিন 15 এলোমেলো ঘুরলাম। সারাদিন হাঁটি, রাত কাটাই মন্দিরে, ঠাকুরের প্রসাদ পেলে খাই। এইভাবে নানা জায়গা ঘুরতে ঘুরতে একদিন বেলগাছি নামের একটা গ্রামে এসে একটা নতুন ব্যাপারের দেখা পেলাম। একটা গ্রামীণ মেলা, লোকে তাকে বলে শ্মশান মেলা, কারণ মেলাটা হয় বেলগাছির মহাশ্মশানের মাঠে। শ্মশানের প্রতি আগ্রহ আমার সেই ছেলেবেলা থেকেই। সাধারণ লোকে শ্মশানের কথা শুনলে ভয় পায়, আমার কিন্তু ভয় করতো না। বরং শ্মশানের নিরিবিলি শান্তিময় পরিবেশ আমার বেশ ভালো লাগতো। যদিও তখন জানতাম না যে শ্মশান আসলে পবিত্র স্থান। যাই হোক, শ্মশানে যে মেলা হতে পারে সেই ব্যাপারটা আমাকে খুবই আকৃষ্ট করলো। লোকের কাছে শুনে শুনে ঠিক পৌঁছে গেলাম মেলায়। গিয়ে কিন্তু আমাকে হতাশ হতে হলো। দেখলাম মেলার নাম শ্মশান মেলা হলেও মেলাটা আসলে শ্মশানে হচ্ছে না, বা শ্মশানের সঙ্গে এর যোগাযোগও কিছু নেই। মেলাটা হচ্ছে শ্মশানের গা ঘেঁষে বিশাল মাঠ জুড়ে। লোকেরা এই মাঠকেই বলে শ্মশান মাঠ, তাই এই মাঠের মেলার নাম শ্মশান মেলা। মেলায় ঢুকে খানিকটা এদিক সেদিক ঘুরে দেখলাম এমন আহামরি কিছু নয়। গ্রামের সব মেলায় যেমন থাকে তেমনি। একপাশে শাড়ি দিয়ে কিছু খাবারের দোকান, তাতে হরেক রকম মিষ্টি, জিলাপি আর লুচি বিক্রি হচ্ছে। তার সামনে সারি সারি দোকানিরা পাটের চটের ওপর পসরা সাজিয়ে বসেছে। কেউ হাঁড়ি পাতিল বিক্রি করছে, কেউ বিক্রি করছে বাঁশের বাঁশি, মাটির পুতুল। কিছুক্ষণ ঘোরাঘুরির পরেই আমার মন টানতে লাগলো শ্মশানের দিকে। তাই মেলা থেকে বেরিয়ে শ্মশানে গিয়ে ঢুকলাম। শ্মশানে ঢুকলে এমনিতেই মনটা কেমন কেমন করে, তার উপর এ হলো মহা শ্মশান। তার বিশাল বিস্তৃতির কাছে মানুষ হিসাবে নিজেকে ক্ষুদ্র তুচ্ছ মনে হয়। শ্মশানের ভিতরে একটা সরু পায়ে হাঁটা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। বেশিরভাগ জায়গায় ঝোপঝাড়ে ঢাকা। তার ফাঁক দিয়ে খানিক পরপর আকাশে উঠে গেছে প্রকাণ্ড সব গাছের গুঁড়ি। তাদের বাধায় দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারছে না। সব মিলিয়ে কেমন একটা গা ছমছম করা অনুভূতি হয়। হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখি এক বিশাল অশ্বত্থ গাছের নিচে বেশ কিছু মানুষের জটলা। কাছে গিয়ে দেখি এক সাধু বাবা আসন পেতে বসেছেন গাছের নিচে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে মানুষ আর সাধু বাবার কার্যকলাপ লক্ষ্য করলাম। আমার সামনেই দুজন লোকের অতীত বর্তমান বলে দিলেন সাধু বাবা। তারপর ভবিষ্যতের জন্য কিছু পরামর্শও দিলেন। অনেক পরে এসে জেনেছি এই সবই নিম্ন শ্রেণীর শক্তি। সাধু বাবাকে দেখে কেন জানি না আমার ঠিক ভক্তিভাব জাগ্রত হলো না, তাই সেখান থেকে উঠে পড়লাম। ফিরে যখন আসছি তখনই হঠাৎ লক্ষ্য করলাম পায়ে চলার রাস্তা থেকে পশ্চিম দিকে আরেকটা সরু রাস্তা চলে গেছে। আগাছা আর ঘাসের জন্য রাস্তাটা প্রায় দেখা যায় না বললেই চলে। কি যে হলো জানি না, মনে হলো সেই রাস্তার শেষে কেউ আমাকে ডাকছে। আমি তখন সেই রাস্তায় নেমে এগিয়ে গেলাম।
পায়ে হেঁটে কিছুটা যাবার পর দেখি রাস্তাটা শেষ হয়েছে একটা ডোবার ধারে গিয়ে। ডোবাই বললাম, কারণ দিঘির মর্যাদা তাকে দেওয়া যায় না। ডোবার জল পুরোটা ঢেকে আছে হালকা সবুজ বরণ পানা শ্যাওলায়। দূর থেকে দেখে খেলার মাঠ বলে বিভ্রম হয়। তার ফাঁকে ফাঁকে যেটুকু জল দেখা যাচ্ছে তা ঘোর কালো রঙের। ডোবার চারপাশ ঘিরে হিজল গাছের ঘন ঝোপ। গাছগুলো সব নুয়ে পড়েছে জলের উপর। লাল হিজল ফুলের মালা মণিমুক্তোর হাড়ের মতো ঝুলে পড়ে জল ছুঁয়ে ফেলেছে। ঝরে পড়া হিজলের ফুলে লাল হয়ে রয়েছে গাছের নিচটা। সব মিলিয়ে ভারী মনোরম পরিবেশ। এমন পরিবেশে এলে মনের মধ্যে একটা কেমন শান্তিময় ভাব আপনা আপনি চলে আসে। কোনো একটা হিজল গাছের নিচে বসে খানিকটা সময় কাটাবো ভাবছি, এমন সময় আচমকা চোখ পড়ল ডোবার উল্টো পাশের একটা হিজল গাছের নিচে। মনে হলো কেউ একজন সেখানে ঝোপের আড়ালে বসে আছে। একটু এগিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করতে বুঝলাম লোকটা এমনি এমনি বসে নেই, বরং ছিপ দিয়ে ডোবাটা থেকে মাছ ধরছে। ব্যাপারটা আমার ভীষণ অদ্ভুত লাগলো। শ্মশানের পুকুর বা ডোবার মাছ কেউ কখনো খায় বলে তো শুনিনি। আমি লোকটাকে আর একটু ভালো করে দেখবো বলে হেঁটে তার দিকে এগিয়ে গেলাম। কাছে যেতে লোকটা আমার দিকে মুখ তুলে চাইল। নিতান্তই সাধারণ আটপৌড়ে চেহারা, তামাটে গায়ের রং, মাথায় চুল নেই বললেই চলে। চোখের দুপাশের চামড়ার ভাঁজ দেখে মনে হয় লোকটার বয়স হয়েছে, কিন্তু শরীর সেই কথা বলে না। আমি কিন্তু লোকটাকে দেখে চমকে উঠলাম। সেটা দুটো কারণে। এক হলো লোকটার চোখ দুটো। কালো কুচকুচে সেই চোখে তাকালে মনে হয় তার কোনো তল নেই। মনে হয় অতল স্পর্শী সেই চোখের চাউনিতে লোকটা মানুষের ভিতরটা পড়ে নিতে পারে নিমেষেই। আর দ্বিতীয় কারণটা হলো, আমার মনে হলো লোকটার শরীর ঘিরে যেন একটা আলোর বলয় এক নিমেষের জন্য দেখা দিয়েই আবার মিলিয়ে গেল। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লোকটা হাতের ইশারায় আমাকে কাছে ডেকে বসতে বলল। আমি ততক্ষণে বুঝতে পেরে গেছি যে ইনি সাধারণ কোনো মানুষ নন। তার কথা মেনে তার পাশে বসে ছিপ দিয়ে মাছ ধরা দেখতে লাগলাম। এইভাবে অনেকটা সময় কেটে গেল। তারপর এক সময় লোকটা আমাকে জিজ্ঞাসা করলো, এই ভর দুপুরে শ্মশানে একা একা ঘুরছিস? কত বিপদ হতে পারে জানিস? আমি বললাম, কি কি বিপদ বাবা? আমার মুখে বাবা শব্দটা শুনে লোকটা হেসে বলল, আমাকে বাবা বলছিস কেন? আমি তো কোনো সাধু পুরুষ নই। তাকে ঘিরে এক মুহূর্তের জন্য আলোর বলয় দেখেছি শুনে কেমন একটা প্রশ্রয়ের হাসি হেসে লোকটা বলল, আমাকে বাবা বলার দরকার নেই। তবে যদি কিছু বলতেই চাস তবে ঠাকুর মশাই বলে ডাকতে পারিস। আমি তাই মেনে নিলাম। আমি চুপ করে আছি দেখে ঠাকুর মশাই তখন বললেন, এমন ভর দুপুরে একা একা শ্মশানে ঘোরা ঠিক না, বুঝলি? দিনের কিছু বিশেষ সময়ে শ্মশান রক্ষক বের হয়। তার সামনে পড়ে গেলে ঘোর অনিষ্ট হতে পারে। শ্মশান রক্ষক ব্যাপারটা আমার তখনও জানা ছিল না, তাই জিজ্ঞাসা করলাম, শ্মশান রক্ষক কে ঠাকুর মশাই? ঠাকুর মশাই বললেন, শ্মশান রক্ষক খুব কঠিন দেবতা। শ্মশানের পবিত্রতা রক্ষার দায়িত্ব তার। দেবতা হলেও তার চেহারা বড় ভয়ানক। সাধারণ মানুষের পক্ষে সে চেহারা সহ্য করাও কঠিন। তবে ভয় পাস নে। যদি কখনো শ্মশান রক্ষকের সামনে পড়িস তবে সাথে সাথে নিজের শরীর কেটে কিছুটা রক্ত মাটিতে ফেলে দিবি।
মনে পাপ না থাকলে শ্মশান রক্ষক সেই রক্ত থেকে বুঝতে পারবে। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমার মনে পড়ল যত তান্ত্রিক বা কাপালিক আমি দেখেছি তাদের সকলের কাছেই ধারালো কোনো অস্ত্র দেখেছি। আরও কিছু কথা হলো ঠাকুর মশাইয়ের সঙ্গে। আমার ওই ছোট্ট জীবনে অনেক সাধু সঙ্গ করেছি, কিন্তু কখনো কারো শিষ্য হতে ইচ্ছে করেনি। সেদিন হলো। বললাম, ঠাকুরমশাই, আমাকে আপনার শিষ্য করে নিন। ঠাকুর মশাই হাসতে হাসতে বললেন, এ তো ভারী যন্ত্রণা হলো। আরে আমি তো কোনো সাধনা করি না, আমার শিষ্য তোকে কিভাবে করব? আমি তবু নাছোড় বান্দার মতোই লেগে রইলাম। শেষে না পেরে ঠাকুর মশাই বললেন, এখন বাড়ি যা, যা, আমার দরকার পড়লে তোকে ডেকে পাঠাবো। আমি বললাম, আমার ঠিকানা তো আপনি জানেন না, কিভাবে খবর পাবো? তখন কেমন একটা রহস্য মাখা হাসি হেসে ঠাকুর মশাই বললেন, আমি ডাকলে ঠিক টের পাবি। পরে কিন্তু সত্যি একদিন সেই ডাক এলো, আর সে এমনই অমোঘ ডাক যা অগ্রাহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই পর্যন্ত বলে তারানাথ আমার আর কিশোরীর দিকে তাকিয়ে একটু উদ্দেশ্যপূর্ণভাবে হাসল। আমার মনে একটা সন্দেহ উঁকি দিল। মনে হলো আমাদের দুজনের আজকে এই মঠ লেনে উপস্থিত হওয়ার ব্যাপারে তারানাথের হাত আছে, কিন্তু পাছে রসভঙ্গ হয় সেই ভয়ে সেই কথা আর তুললাম না। আবার একটা সিগারেট ধরিয়ে নিয়ে তারানাথ বলে চলল, বেলগাছি থেকে সেবারের মতো চলে এলাম ঠিকই, কিন্তু মনের ভিতর কেমন একটা অস্থিরতা ভর করল। ঘুরে ফিরে শুধুই ঠাকুর মশাইয়ের কথা মনে হতো। ভাবতাম, এই বুঝি ঠাকুর মশাইয়ের ডাক এলো। এইভাবে চলতে চলতে প্রায় বছর ঘুরতে চলল, কিন্তু সেই ডাক আর এলো না। ভেবেছিলাম আর কোনোদিনই হয়তো আসবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে একদিন ডাক এলো। না, কোনো লোকের মুখে বা চিঠিতে ডাক এলো না, ডাক এলো মনের ভিতর থেকে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো ঠাকুর মশাই যেন ডাকছেন। মনের ভুল ভেবে সেটা এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু দুপুর নাগাদ ডাকটা এতটাই প্রবল হয়ে উঠল যে সেটা আর উপেক্ষা করতে পারলাম না। চুপচাপ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। যখনকার কথা বলছি তখন তো আর যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হয়নি। তার উপর তখন ঘোর বর্ষাকাল চলছে। সেই ভরা বর্ষার ঝুম বৃষ্টি মাথায় করে কিছু পথ পায়ে হেঁটে, কিছু পথ নৌকায় পার হয়ে দুদিন পর এক সন্ধ্যাবেলা বেলগাছি বাজারে এসে পৌঁছালাম। বাজার বলতে একটা ঝাঁকড়া পাকুড় গাছ ঘিরে গোটা 10-12 দোকান। বৃষ্টির কারণে সম্ভবত বাজারে লোকজন প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ দোকানেরই ঝাঁপ বন্ধ। শুধু 2-1টা দোকানের ভিতর টিম টিম করে জ্বলতে থাকা কেরোসিনের আলো দেখে বোঝা যায় সেখানে মানুষ আছে। সারা দিনের পথ হাঁটায় আমি তখন পেজায় ক্লান্ত, খিদেও পেয়েছে বেশ। বাজারে একটা দোকানে দেখলাম গরম গরম লুচি ভাজা হচ্ছে। সেই গন্ধ নাকে এসে লাগতেই খিদেটা যেন আরো বেড়ে গেল। পকেটে হাত দিয়ে দেখলাম 2 আনা পয়সা তখনও আছে। আমার ভবগুড়ে স্বভাব মা জানতেন, তাই বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের আঁচল থেকে খুলে 4 আনা পয়সা দিয়েছিলেন। পথে 2 আনা খরচা হয়েছিল, আর বাকিটা রেখেছিলাম ফেরার সময় লাগবে ভেবে। এখন মনে হলো আপাতত সেই 2 আনা দিয়ে পেট পুজো করা যাক, পরেরটা পরে দেখা যাবে। তখনকার সময়ে দোকানের ভিতর বাবু হয়ে বসে খাওয়ার জন্য এখনকার মতো চেয়ার টেবিলের চল ছিল না। বেশিরভাগ জায়গাতেই বড় জোর একটা
নারকেল পাতার পাটি বিছানো থাকতো, আর খেতে হতো কলা পাতা বা শাল পাতার ঠোঙায়। তাতেও কত রকমের সমস্যা। তখনকার সমাজে মানুষ জাতপাত মেনে চলতো ভয়ানক কঠিনভাবে। উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষের সঙ্গে একসাথে বসে খাবে, তা ছিল কল্পনাতীত। আমার অবশ্য এসব নিয়ে মাথা ব্যথা কোনো কালেই ছিল না। আমি তাই দোকানে ঢুকে এক কোণে বসে পড়লাম। দোকানদারকে ডেকে বলতেই সে শাল পাতার ঠোঙায় দুটো লুচি আর খানিকটা লাবড়া দিয়ে গেল। খাবার তখনও মুখে দিতে পারিনি, এমন সময় একটা কুই কুই শব্দ শুনে চোখ গেল দোকানের বাইরে। দেখলাম একটা রোগা কালো রঙের কুকুর জুলজুল করে তাকিয়ে আছে আমার দিকে। খিদের জ্বালায় তার পেটের চামড়া এতটাই ভিতরে ঢুকে আছে যে মনে হয় এই বুঝি পেটে আর পিঠে মিলে যাবে। দোকানদার লোকটা কুকুরটাকে দেখতে পেয়ে মুখে হুস হুস শব্দ করে খানিকটা জল ছুঁড়ে দিল তার দিকে। ভয় পেয়ে কুকুরটা 2 পা পিছিয়ে গেল, কিন্তু পালিয়ে গেল না। আসলে পেটের জ্বালা বড় জ্বালা, সে জ্বালায় যে নিজে না জ্বলেছে সেই কষ্টটা বুঝতে পারবে না। আমার বড় মায়া হলো কুকুরটার জন্য, তাই হাত তুলে দোকানদারকে থামতে বলে উঠে গিয়ে আমার নিজের খাবারটুকু কুকুরটাকে দিয়ে দিলাম। কুকুরের একটা অদ্ভুত স্বভাব আছে, খেয়াল করলে দেখবে কুকুরকে খাবার দিলে সে মুখে করে নিয়ে চলে যায় না, বরং যে লোকটা খাবার দিল তার সামনে বসেই খায়, আর একটু পর পর কৃতজ্ঞতা ভরা চোখে তার দিকে চেয়ে লেজ নাড়ে। এই কুকুরটাও সেই একই কাজ করলো। আমার কাণ্ড দেখে দোকানদার মুখে একটা অবজ্ঞাসূচক শব্দ করে তার কাজে ফিরে গেল। আমি তখন 1 গ্লাস জল খেয়ে দোকানদারের পাওনা মিটিয়ে দিয়ে উঠে পড়লাম। দোকান থেকে বেরিয়ে হেঁটে কিছু দূর এগিয়েছি, তখন দেখলাম সামনে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। বেলগাছি এসেছিলাম 1 বছর আগে, তাও দিনের বেলায়। তখন পথে ঘাটে একে তাকে জিজ্ঞাসা করে পথ চিনে নিয়েছি, কিন্তু আজকে পথঘাট ফাঁকা। কোন রাস্তাটা ধরে এগোলে যে শ্মশানে যাওয়া যাবে সেটাই ভাবছি, এমন সময় শব্দ শুনে পিছনে ফিরে দেখি সেই কালো কুকুরটা আমার পিছু নিয়েছে। আমি হাতের ইশারায় তাকে ফিরে যেতে বললাম, কিন্তু সে ফিরল না, বরং এগিয়ে এসে সেই পথের একটায় দাঁড়িয়ে আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। চারিদিকে তখন ঘন অন্ধকার, আকাশ ঢেকে আছে মেঘে। থেকে থেকে সেই মেঘের বুকে বিদ্যুৎ চমকাচ্ছে বটে, কিন্তু তাতে খুব একটা সুবিধা হচ্ছে না, বরং চোখে আলো আঁধারের দ্বন্দ্ব লেগে যাচ্ছে। ওদিকে আবার যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। আমি তাই একটা পথ বেছে নিয়ে হাঁটতে শুরু করলাম। কুকুরটাও আমার সামনে সামনে চলতে লাগলো। এইভাবে কিছু দূর যেতেই একটা তাল গাছের ভিটে এসে পড়লাম। ভিটে মানে হলো খানিকটা উঁচু জায়গা, সেখানে একসঙ্গে 5-6টা তাল গাছ দাঁড়িয়ে আছে। কুকুরটা আমার সামনে চলতে চলতে সেই ভিটের একটা তাল গাছের নিচে এসে হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর এগিয়ে গিয়ে তাল গাছের নিচে কিছু একটা দেখে কুই কুই করে আমাকে ডাকতে লাগলো। এগিয়ে গিয়ে দেখলাম চকচকে ধাতব কিছু একটা পড়ে আছে মাটিতে। কৌতূহল বশত সেটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখতেই বুঝলাম সেটা একটা বিশেষ ধরনের ছুরি, যা আমার চেনা। প্রায় সকল সাধু সন্ন্যাসী, বিশেষ করে তান্ত্রিকদের কাছে এমন একটা ছুরি থাকে। এই ছুরিটা এখানে কি করে এলো ভেবে পেলাম না। আমি অবশ্য ততদিনে নিয়তির ইশারা কিছু কিছু বুঝতে শিখেছি। ছুরিটা আবার সেখানেই রেখে দেব কিনা ভাবছি, এমন সময় মনে হলো নিকট ভবিষ্যতে এই ছুরিটার কোনো একটা প্রয়োজন হয়তো আমার হবে।
তাই সেটাকে কোমরে গুঁজে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। এমনিতে পথ হয়তো বেশি নয়, কিন্তু সেই নিশুতি রাতে কাদা মাখা পথে হাঁটতে গিয়ে মনে হলো যেন অনন্তকাল ধরে আমরা দুটি প্রাণী বিশ্ব চরাচরের মধ্যে হেঁটে চলেছি। এইভাবে কতক্ষণ হাঁটলাম মনে নেই, কিন্তু একটা সময় বিদ্যুতের চমকের আলোতে লক্ষ্য করলাম একটা খোলা মাঠে এসে হাজির হয়েছি। বেশ কিছুক্ষণ সেই মাঠেই দাঁড়িয়ে রইলাম। বিদ্যুৎ চমকের আলোতে মিলিয়ে নিতে চাইলাম 1 বছর আগের দেখা দিগন্ত চিহ্নগুলোকে। তারপর এক সময় নিশ্চিন্ত হলাম যে আগের বছর যে মাঠে মেলা হতে দেখেছিলাম এটাই সেই মাঠ। মাঠের অদূরে ঘন গাছপালায় ঢাকা যে জায়গাটাকে এতক্ষণ জঙ্গল বলে মনে হচ্ছিল, বুঝলাম সেটাই মহা শ্মশান। একটা কথা ভেবে কিন্তু ভীষণ অবাক হলাম। পুরোটা পথ কুকুরটা আমার সামনে সামনে এসেছে। আমি না হয় জানতাম আমি কোথায় যাব, কিন্তু কুকুরটার তো জানার কথা নয়। কিন্তু ঠিকই সে পথ চিনিয়ে আমাকে শ্মশানের কাছে নিয়ে এসেছে। শ্মশানের দিকে পা বাড়াতে গিয়ে বুঝলাম কুকুরটা আর আমার সঙ্গে যেতে চাইছে না। আর তাতে অবশ্য আমার সমস্যা ছিল না। কুকুরটার গলায় মাথায় একটু হাত বুলিয়ে আদর করে আমি শ্মশানের উদ্দেশ্যে পা বাড়ালাম। কিছু দূর গিয়ে পিছন ফিরে চেয়ে দেখি কুকুরটা তখনও আমার দিকে চেয়ে আছে। আমার মনটা আর্দ্র হয়ে উঠল। ভগবানের কি অপূর্ব সৃষ্টি! সামান্য একটু খাবারের বিনিময়ে এতটা পথ সঙ্গে এসে এগিয়ে দিয়ে এখনো দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় কুকুরটাকে ফিরে যেতে বলে আবার শ্মশানের দিকে এগোলাম। তখনও কিন্তু বিন্দু মাত্র বুঝতে পারিনি যে কিছুক্ষণের মধ্যেই কি ভয়াবহ বিপদের মুখোমুখি হতে চলেছি। বিপদের প্রথম আভাস পেলাম শ্মশান ভূমিতে প্রবেশ করে। শ্মশানের মাটিতে প্রথম পাটা দিতেই কেমন একটা গা ছমছমে অনুভূতি হলো। আগেরবার এই শ্মশানে এসেছি দিনের বেলায় সূর্যের আলোতে, আর এবারের পরিবেশ একদম তার বিপরীত। কোথাও এক বিন্দু আলো নেই। আশেপাশে মানুষ তো দূর, কোনো পশু পাখির পর্যন্ত সারা শব্দ নেই। শব্দ বলতে আছে শুধু গাছের পাতা গড়িয়ে নেমে আসা জলের টুপটাপ শব্দ। বিদ্যুতের আলোয় দেখলাম বর্ষার জল পেয়ে ঝোপঝাড় আগাছা বড় হয়ে প্রকাণ্ড গাছগুলোর নিচটা একদম ঢেকে ফেলেছে। আশেপাশে অনেক দূর চেয়েও কোনো পথ দেখতে না পেয়ে বুঝলাম সেগুলোও ঝোপের তলায় ঢাকা পড়েছে। তবু ভালো যে আগেরবার কোন দিকে গিয়েছিলাম সেটা মনে ছিল। সেটার ওপর ভিত্তি করে দক্ষিণ দিক ঠিক করে নিয়ে সেই ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়েই এগোতে লাগলাম। কেন জানি না, যতই এগোতে লাগলাম ততই বুকের মধ্যে একটা অশুভ অনুভূতি বিন্দু বিন্দু করে বাড়তে লাগলো। মনে হলো যেন কোনো মহা বিপদ আসন্ন, যা আমার সচেতন মন ধরতে পারছে না। তবে অবচেতন মন আগে থেকেই সেটা ঠিক আঁচ করতে পেরে চেতন মনকে সাবধান করতে চাইছে। একবার মনে হলো ফিরে যায়, কাল দিনের আলো ফুটলে আসবো। কিন্তু পরক্ষণেই মনে হলো ঠাকুর মশাই হয়তো আমার জন্য অপেক্ষা করে আছেন। তখন মনে সাহস সঞ্চয় করে এক পা করে সেই অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। এইভাবে বড়জোর 20 কি 21 পা গিয়েছি, এমন সময় ভয়ানক ঘটনাটা ঘটল। প্রচন্ড ভয়ের মুখোমুখি হলে নাকি মানুষের অনুভূতি তীক্ষ্ণ হয়ে ওঠে। সম্ভবত সেই কারণেই ওই অন্ধকারের মধ্যেও বাম চোখের কোণ দিয়ে আমি দেখতে পেলাম এক বিরাট কালো অন্ধকার মূর্তি শ্মশানের পশ্চিম দিক থেকে পূবের দিকে এগিয়ে চলেছে।
বা বলা যায় ভেসে চলেছে। তাকে দেখতে পাওয়া মাত্র আমি নিজের জায়গায় স্থির হয়ে গেলাম। এক পা সামনে বা পিছনে যাবার মতো জোর আর আমার রইল না। ধীরে ধীরে সেই মূর্তি হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক আমার সামনে এসে থেমে গেল। সেই ভয়ানক মূর্তির যথাযথ বর্ণনা দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। প্রায় 7 ফুট লম্বা, নিকষ কালো অবয়ব, মনে হয় যেন কালো পাথরের গা কুঁদে তৈরি কোনো প্রস্তর মূর্তি। তার দু চোখ জ্বলন্ত চিতার আগুনের মতো লাল হয়ে জ্বলছে। মাথার বিশাল চুলের জটা বটগাছের ঝুড়ির মতো নেমে এসেছে কোমর অবধি, আর সেই কোমরে ঝুলছে সাদা নরমুন্ডুর মালা। সেই রুদ্র মূর্তির প্রতিটা নিঃশ্বাস ঝড়ের মতো বয়ে যেতে লাগলো আশপাশের ঝোপঝাড়ের উপর দিয়ে, আর সেই সঙ্গে আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। বুকের ভিতর হৃৎপিণ্ডটা এত জোরে লাফাতে শুরু করলো যেন মনে হলো যে কোনো মুহূর্তে সেটা ছিটকে বেরিয়ে আসবে। বুঝলাম, এই হলো শ্মশান রক্ষক। এর কথাই ঠাকুরমশাই 1 বছর আগে বলেছিলেন। সেই ভয়ানক মূর্তি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রইল না। কিছুক্ষণ থেমে আমাকে দেখলো ভালো করে, তারপর হঠাৎই আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি তখন আতঙ্কে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দাঁড়িয়ে আছি, যেন আমার আর কিছু করার নেই। মনে মনে নিজেকে সেই মূর্তির হাতে প্রায় সঁপে দিয়েছি। ঠিক এমন সময় হঠাৎ করেই কোমরে গুঁজে রাখা ছুরিটার কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে সেটা বের করে ইষ্টনাম স্মরণ করে বাঁ হাতের কড়ি আঙুলের ডগাটা চিরে ফেললাম। চেরা আঙুলের ডগা থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো নিচের ভেজা মাটিতে। প্রথম রক্তের ফোঁটাটা মাটিতে পড়তেই সেই বিকট মূর্তিটা থমকে দাঁড়ালো। তারপর বড় বড় করে নিঃশ্বাস নিয়ে বাতাসে কি যেন শুঁকে দেখতে লাগলো। আমার বুকের ভিতরটা তখন ঢিপ ঢিপ করছে। কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। তারপর এক সময় দেখলাম শ্মশান রক্ষকের মূর্তিটা আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবার পূর্ব দিকে চলে গেল। দূরের গাছপালার আড়ালে সেই মূর্তি অদৃশ্য হতেই মনের ভিতরের সেই চাপা আশঙ্কার ভাবটা একদম কেটে গেল। মনে সাহস আর পায়ে বল ফিরে পেলাম। কুকুরটার কথা একবার মনে হলো। এখানে আসার পথে সে যদি এই ছুরিটার দিকে আমার মনোযোগ আকর্ষণ না করত, তবে আজ যে কি হতো সেটা ভেবেই শিউরে উঠলাম। মনে মনে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখলাম দূরে একটা আলো দেখা যাচ্ছে। সেই আলো লক্ষ্য করে কাছে গিয়ে দেখি একটা বিশাল নিম গাছের নিচে লতা পাতা দিয়ে বানানো একটা ছোট্ট ঝুপড়ি দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সেই ঝুপড়ির সামনে দাঁড়াতেই ঝুপড়ির ভিতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। এসে গেছিস? আয় আয়, ভিতরে আয়। ভিতরে ঢুকে দেখতে পেলাম ঠাকুরমশাই যোগাসনে ধ্যানে বসে আছেন। আমি এসেছি বুঝতে পেরে চোখ মেলে চাইলেন। আমি ঠাকুরমশাইকে প্রণাম করে বাধ্য ছেলের মতো তার সামনে দাঁড়িয়ে রইলাম। ঠাকুরমশাই তখন 1 ঘটি জল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আগে শরীর শুদ্ধ করে আয়, কাজ আছে। ঠাকুরমশাইয়ের কথা মতো ঝুপড়ির সামনে বেরিয়ে সেই ঘটির জল দিয়ে হাত মুখ ধুয়ে শরীর শুদ্ধিকরণ মন্ত্র পড়ে শরীর শুদ্ধ করে নিলাম। তারপর ঝুপড়ির ভিতরে প্রবেশ করে ঠাকুরমশাইয়ের সামনে বসে জিজ্ঞাসা করলাম, কি কাজ ঠাকুরমশাই? ঠাকুরমশাই সম্ভবত আমার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন আমি সারাদিন কিছু খাইনি, তাই 1 ছড়া কলা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, খেতে খেতে শোন। আমার তখন সত্যিই ভয়ানক খিদে পেয়েছিল। আমি তাই ঠাকুরমশাইয়ের কথা মেনে নিয়ে কলা ছিঁড়ে খেতে আরম্ভ করলাম। আমার খাওয়া দেখে ঠাকুরমশাই বেশ খুশি হলেন।
তার মুখটা একটা স্নিগ্ধ হাসিতে ভরে গেল। সেই হাসি মুখে রেখেই বললেন, তোকে একটা বিশেষ কাজে আমার সাথে এক জায়গায় যেতে হবে। একটা বাচ্চা মেয়ের জীবন নির্ভর করছে সেই কাজটার উপর। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। একটু বিরতি নিয়ে ঠাকুরমশাই আবার শুরু করলেন। বেলগাছি গ্রামের যে বাজার, মানে যেখান দিয়ে তুই এলি, সেখান থেকে দক্ষিণ দিকে একরো হাঁটলে একটা বসতি পড়ে। লোকে তাকে বলে মালোপাড়া। সেই মালোপাড়ার কালীচরণ মালোর 10 বছরের মেয়ে সুরেশ্বরী আজ 15 দিন ধরে ঘোরতর অসুস্থ। রীতিমতো জমে মানুষে টানাটানি চলছে। কালীচরণ গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তবু ধার দেনা করে তার পক্ষে যতটুকু চেষ্টা করা সম্ভব তা সে করেছে। কিন্তু ডাক্তার, কবিরাজ কেউ কিচ্ছু করতে পারেনি। শেষ চেষ্টা হিসাবে 3 দিন আগে মেয়েটাকে নিয়ে আমার কাছে এসেছিল। কিন্তু আমি তো অত অন্য সাধু কবিরাজদের মতন চিকিৎসা করি না, আমার সে ক্ষমতাও নেই। তাই এ ধরনের অনুরোধ কেউ নিয়ে এলে সাধারণত ফিরিয়ে দিই, কিন্তু কালীচরণকে ফেরাতে পারলাম না। বহুদিন আগে একদিন দুপুরে সে আমায় অন্ন দান করেছিল। সে কথা তার মনে না থাকলেও আমার মনে ছিল। আমি তাই মেয়েটাকে দেখতে রাজি হলাম। কিন্তু অবাক ব্যাপার হলো, আমার সবটুকু ক্ষমতা দিয়েও মেয়েটার মধ্যে পার্থিব কোনো রোগবালাইয়ের লক্ষণ আমি খুঁজে পেলাম না। কিন্তু সে যে অসুস্থ তা বোঝা যায়। দীর্ঘদিন রোগ ভোগের কারণে স্বাস্থ্য ভেঙে পড়েছে। 2 চোখের নিচে গাঢ় কালি। আমি তখন কালীচরণের কাছে জিজ্ঞেস করলাম, মেয়েটা অসুস্থ হবার আগে বিশেষ কোনো ঘটনা ঘটেছিল কিনা। তখন কালীচরণের মুখ থেকে এক অদ্ভুত ঘটনার কথা জানতে পারলাম। বলার মধ্যে ঠাকুরমশাই আবার একটু থামলেন। আমার কিন্তু তখন তর সইছে না। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? অসুস্থ হওয়ার সপ্তাহখানেক আগে একদিন ভর সন্ধেবেলায় মেয়েটা বাড়ির পুকুর ঘাট থেকে বাসন ধুয়ে ঘরে ফিরছিল। কালীচরণ তখন বাড়ি ছিল না, আর মেয়ের মা সন্ধি পুজো দিচ্ছিল। এমন সময় মেয়েটা নাকি একটা অন্ধকার কালো গভীর গর্তে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর মেয়েটা আশ্চর্যজনক সব কথা বলে। স্বাভাবিকভাবে যে কথাগুলো অসংলগ্ন বলেই মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, পুকুর ঘাট থেকে ঘরে ফেরার পথে এমন কোনো গর্ত নেই যেটায় পড়ে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। তাই সকলে ধরে নেয় মাথা ঘুরিয়ে অজ্ঞান হওয়ার পর কল্পনায় এসব দেখেছে মেয়েটা। আমি তখন মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে জিজ্ঞাসা করলাম, গর্তে পড়ার পর সেটি কি দেখেছিল। উত্তরে অতি কষ্টে মেয়েটা যা বলল, তাতে করে আমি বুঝলাম মেয়েটা হয়তো প্রকৃতির খেয়ালে সামান্য সময়ের জন্য অন্য একটা জগতে চলে গিয়েছিল। ঠাকুরমশাই থামলেন। তার শেষ কথাটা ভালো করে বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, অন্য জগতে চলে গিয়েছিল মানে কি ঠাকুরমশাই? মেয়েটা কি মরে গিয়েছিল নাকি? আমার প্রশ্ন শুনে ঠাকুরমশাই হেসে বললেন, আরে না 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 না, শোনো, বিশ্ব সংসারে এই যে আমাদের জগৎ, আমরা মনে করি সেটাই সব, কিন্তু বাস্তবে মোটেও তা নয়। প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন, এই জগতের মতো এমন অনেক জগৎ আছে, আরো লক্ষ লক্ষ কোটি কোটি। প্রায় সকল প্রাচীন পুরাণে একাধিক জগতের অস্তিত্বের কথা উল্লেখ করা আছে। এই সব জগৎ বা বাস্তবতা পাশাপাশি চলে, কিন্তু কেউ কারোর দৃষ্টিগোচর হয় না। তবে বিশেষ প্রক্রিয়ায় মন্ত্র বলে 2 জগতের সংযোগ ঘটানো যায়। এছাড়া প্রকৃতির খেয়াল বসেও মাঝে মধ্যে এমন এক বা একাধিক জগতের মধ্যে সংযোগ ঘটতে পারে। কালীচরণের মেয়েটার কথা শুনে আমার মনে হলো
প্রকৃতির ভুলে এমনই এক কোনো সংযোগ পথ খুব সামান্য সময়ের জন্য খুলে যায়, আর সেটাতেই মেয়েটা অন্য জগতে চলে গিয়েছিল। তারপর প্রকৃতির খেয়ালেই আবার এই জগতে ফিরে আসে, কিন্তু ওই সময়টুকুর মধ্যেই মেয়েটা যেন একটা বিষের দ্বারা আক্রান্ত হয়। সে আবার কি রকম? সে ব্যাপারটাও বড় অদ্ভুত। জগৎগুলো একই রকম হলেও অবিকল এক তো নয়। এক জগতে যেটা অমৃত হতে পারে সেটা অন্য জগতে বিষ। এমনকি এক জগতের জল বাতাস পর্যন্ত অন্য জগতের প্রাণীর জন্য বিষাক্ত হতে পারে। মন্ত্রের মাধ্যমে দেহ বন্ধন করে সঠিক প্রক্রিয়ায় এক জগৎ থেকে আর এক জগতে গেলে এই সমস্যা হয় না, কিন্তু সঠিক প্রক্রিয়া ছাড়া এক জগৎ থেকে আর এক জগতে গেলে এমনটা হতে পারে। এর সমাধান কি? সমাধান একটা আছে বটে, আমি ধ্যানে বসে সেটা জেনেছি। কথার মাঝে ঠাকুরমশাই একটু থামলেন, তারপর মনে মনে কি যেন হিসেব করতে লাগলেন। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি জেনেছেন ঠাকুরমশাই? তুই আগে খাওয়া শেষ কর, ভাগ্যে থাকলে নিজেই দেখতে পাবি। বুঝলাম ঠাকুরমশাই এখনই আমাকে সবটা বলতে চাইছেন না। আমি তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। তখন আগুনের পাশে একটা স্থান নির্দেশ করে ঠাকুরমশাই বললেন, আয় এবার এখানটায় বস। আমি সেখানে গিয়ে বসতেই ঠাকুরমশাই আমাকে সহ সেই আগুনের চারপাশে একটা বৃত্ত এঁকে নিলেন। তারপর আবার সেই আগের মতো চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন। তার মুখ দেখে মনে হলো ভিতরে ভিতরে তিনি কিছু একটা গুছিয়ে নিচ্ছেন। ঝুপড়ির ভিতর কিছু সময়ের জন্য একটা নীরবতা নেমে এলো। এইভাবে বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ করেই চোখ মেলে ঠাকুরমশাই বললেন, আমাকে এখন একটা বিশেষ যজ্ঞ করতে হবে, খুব বেশি সময় লাগবে না। এই সময়টা তুই শুধু চুপ করে এখানে বসে থাকবি। কিরে, পারবি তো? আমি মাথা নেড়ে বললাম যে খুব পারবো। ঠাকুরমশাই তখন আগুনে ঘি আর বেলপাতা দিয়ে আহুতি দিতে দিতে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। সেই অবিরাম বৃষ্টির শব্দের সঙ্গে ঠাকুরমশাইয়ের দরাজ কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দ মিলে গিয়ে কেমন একটা মায়াবী পরিবেশ তৈরি করলো শ্মশানের সেই ঝুপড়ি ঘরের অন্দরে। আমি চুপ করে বসে সামনের আগুনের দিকে তাকিয়ে রইলাম। এইভাবে এক টানা অনেকক্ষণ ধরে মন্ত্রোচ্চারণ চলল। তারপর যজ্ঞ শেষ হলে হোমের আগুন নিভিয়ে সেখান থেকে কিছুটা ছাই তুলে নিয়ে একটা নারকেলের মালার মধ্যে রাখলেন ঠাকুরমশাই। তারপর সেই ছাইয়ের সঙ্গে কিসের যেন একটা তেল মিশিয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এবার আয় আমার সাথে। আমি উঠে দাঁড়িয়ে ঠাকুরমশাইকে অনুসরণ করলাম। আমার মনে তখন অনেক রকম প্রশ্ন খেলা করছে। এই অন্ধকারের মধ্যে কোথায় চলেছেন ঠাকুরমশাই, আর আমাকেই বা সাথে করে নিয়ে চলেছেন কেন? কিন্তু সেই সব কথা জিজ্ঞাসা করবার সুযোগ হলো না। বাইরে বৃষ্টি ধরে এসেছিল। সেই ঝিরঝিরে বৃষ্টির ভিতর দিয়ে ঝোঁকঝাড় পেরিয়ে ঠাকুরমশাই এসে দাঁড়ালেন সেই পুরনো ডোবার ধারে। 1 বছর আগে এই ডোবাতেই ঠাকুরমশাইকে প্রথম মাছ ধরতে দেখেছিলাম। আজকে ঠাকুরমশাই ডোবার পাড় ধরে সরাসরি জলের ভিতর নেমে গেলেন। তারপর কোমর সমান জলে দাঁড়িয়ে এক হাতে পানা শ্যাওলা সরিয়ে জলের মধ্যে হাত চারেক একটা ফাঁকা জায়গা তৈরি করে নারকেলের মালা থেকে সেই তেলটা ঢেলে দিলেন। নিমেষের মধ্যে তেল ছড়িয়ে পড়ে জলকে ঢেকে দিল। এবারে হাতের ইশারায় ঠাকুরমশাই আমাকেও জলে নামতে বললেন। বিষয়টা কি হচ্ছে বুঝতে না পারলেও মনে মনে ভীষণ কৌতূহল অনুভব করছিলাম। আমি জলে নেমে তার পাশে দাঁড়াতে ঠাকুরমশাই বললেন, এবার ইষ্ট নাম স্মরণ করে জলে ডুব দে।
আমি ঠাকুরমশাইয়ের কথা মতো ইষ্টনাম স্মরণ করে জলে ডুব দিলাম। তারপর যে কি হলো সেটা বলে বোঝাতে পারবো না। অনুভব করলাম কোনো এক অজানা শক্তি আমাকে টেনে নিচ্ছে নিকষ অন্ধকারের মাঝে। সে এমন অন্ধকার যার কোনো তল নেই, সীমা পরিসীমা নেই। মনে হলো যেন আমার সমস্ত জড় দেহ বিলুপ্ত হয়েছে, বাকি আছে শুধু চেতনা। সীমাহীন অন্ধকার সুরঙ্গের মধ্যে পা খেয়ে খেয়ে সেই চেতনা যেন তীব্র বেগে ধাবিত হতে লাগলো কোনো এক অজানা গন্তব্যের দিকে। এইভাবে কতটা সময় অতিবাহিত হলো সে বলতে পারবো না, কিন্তু এক সময় মনে হলো একটু একটু করে দেহটা যেন আবার ফিরে আসছে। তারপর একটা সময় এসে চেতনা আর দেহ যেন একসঙ্গে মিলে গেল, আর তখন সহসাই জলের উপরে ভেসে উঠলাম। চোখ মেলতেই মনে হলো কোনো এক তীব্র আলোতে চোখ ঝলসে যাচ্ছে। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। এমন সময় ডান দিকে জলের শব্দ শুনে মনে হলো আর একজন ভেসে উঠেছে। ভয় নেই, চোখ খোল। ঠাকুরমশাই অভয় দিলেন। চোখ খুলে চেয়ে দেখি চারিদিকে যেন আলোর বন্যা বয়ে যাচ্ছে। তবে সে আলো সূর্যের আলোর মতো প্রখর নয়, বরং চাঁদের আলোর মতো নরম কোমল। মুখ তুলে আকাশের দিকে চাইতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। অবাক চোখে দেখলাম একই আকাশের বুকে হাত দুয়েক উপর নিচে আলো বিলিয়ে চলেছে দুটো চাঁদ। তাদের একটা একটু বড়, অন্যটা একটু ছোট। সেই জোড়া চাঁদের আলোতে শ্মশান প্রান্তর, ঝুঁকে পড়া হিজল গাছের সারি, ডোবা সবকিছু যেন ভেসে যাচ্ছে। ডুব যখন দিয়েছিলাম তখন ছিল নিকষ আঁধার, আর এখন ভরা চাঁদের আলো, তাও একটা নয়, এক জোড়া। নিজের বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না, শুধু অবাক হয়ে এই অপার্থিব দৃশ্য দেখতে লাগলাম। এমন সময় আমার দিকে ফিরে ঠাকুরমশাই বললেন, উঠে আয়। ডোবা থেকে উঠে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার দিকে ফিরে একটা স্নেহমাখা হাসি হেসে ঠাকুরমশাই বললেন, এ হলো অন্য আর এক জগৎ, এর কথাই তোকে বলছিলাম। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বিষয়টা বোঝবার চেষ্টা করলাম। তারপর বললাম, কালীচরণের মেয়েটাও কি এই জগতেই এসেছিল? ঠিক ধরেছিস। আকাশে ওই যে জোড়া চাঁদ দেখছিস, কালীচরণের মেয়ে সেদিন এই জোড়া চাঁদের কথাই বলেছিল আমাকে। সেই বর্ণনা শুনে ধ্যানে বসে চন্দ্র দর্শনের দ্বারা আমি এই জগতের কথা জানতে পারি। আমি আর একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমাকে থামিয়ে দিয়ে ঠাকুরমশাই বললেন, পাবে পাবে, সব প্রশ্নেরই উত্তর পাবে। এখন চল চল, আগে যে কাজে আসা সেটা সেরে নেওয়া যাক। আমি তখনও ঠিক জানি না কি কাজে ঠাকুরমশাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সে কথা জিজ্ঞাসা করবার আগেই দেখলাম ঠাকুরমশাই হাঁটতে শুরু করেছেন। আমি আর কি করব, অবাক চোখে আকাশের জোড়া চাঁদ দেখতে দেখতে তার পিছু নিলাম। খুব বেশি দূরে অবশ্য যেতে হলো না। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনেই শ্মশানের দক্ষিণ দিকে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। এবার একটু সুযোগ পেয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, আসল কাজটা কি? যা 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 যা, এই দেখো দেখো, তাড়াতাড়ি করতে গিয়ে তোকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। এখানে এসেছি একটা ঔষধি লতার খোঁজে। কালীচরণের মেয়েটাকে বাঁচাতে হলে সেটা দরকার। চন্দ্র দর্শনের দ্বারাই জেনেছি এই নদীর পাড়ে সেই লতা আছে। কিন্তু সেই লতা কি আমাদের জগতে ছিল না? একটু ইতস্তত গলায় আমি জিজ্ঞাসা করলাম। না, সে লতা ওই জগতে জন্মায় না। যে জগতের বিষ
তার ঔষধও হতে হবে সেই জগতের উপাদান দিয়ে। এবারে আমি ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেও একটা জিনিস বুঝতে পারলাম না। লতাটা তো ঠাকুর মশাই নিজে এসে নিয়ে গেলেই হতো, শুধু শুধু আমাকে নিয়ে এলেন কেন? আমার মনের কথা বুঝতে পেরে ঠাকুর মশাই বললেন, কি ভাবছিস? তোকে এমনি এমনি নিয়ে এসেছি? মোটেও না। এমন একটা কাজ তোকে করতে হবে যেটা আমি করতে পারবো না, কিন্তু কিন্তু সে কাজটা একদম শেষে। আপাতত তুই এখানে অপেক্ষা কর, আমি চট করে সেই লতাটা খুঁজে নিয়ে আসি। আর একটা কথা, যদি অস্বাভাবিক কিছু দেখিস তবে ভয় পাবি না, আর কোনো কিছুর উপর লোভও করবি না। অবশ্য তোর সে পরীক্ষা এর মধ্যেই হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের শেষ কথাটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি পরীক্ষা ঠাকুর মশাই? এবারে আবার ঠাকুর মশাইয়ের সেই স্নেহমাখা হাসিটা দেখা গেল। সারাদিন না খেয়ে থাকার পরও যে নিজের খাবার একটা কুকুরকে দিতে পারে, তার যে লোভ নেই তা বোঝা যায়। আর শ্মশান রক্ষকের সামনে পড়েও তুই ভয় পাসনি, সেও অনেক বড় ব্যাপার। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমি চমকে গেলাম। এসব ঘটনার কিছুই আমি তাকে বলিনি, কিন্তু দেখলাম তিনি সবই জানেন। আমার মনে হলো তাল গাছের নিচের সেই ছুরিটা পাওয়ার পিছনেও নিশ্চয়ই ঠাকুর মশাইয়ের হাত আছে। কিন্তু এই ব্যাপারে কিছু বলার আগেই ঠাকুর মশাই নদীর পাড় ধরে নেমে গেলেন। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলাম। আকাশে জোড়া চাঁদ থাকায় চারপাশ দিনের মতোই স্পষ্ট দেখা যাচ্ছিল। দেখলাম নদীর পাড় পুরোটাই ঘন ঘাসে ঢাকা, তার মাঝে মাঝে দু একটা নিম তমালের গাছ দাঁড়িয়ে আছে। নদীর ওপারেও শুধু ঘাসের ঝোপ আর বিশাল শূন্য প্রান্তর। সেই শূন্য প্রান্তরের দিকে তাকিয়ে মনে হলো, আমাদের জগতের মতো সবকিছুই যখন এই জগতে আছে, তাহলে কি আমার মতোই আরেকজন তারানাথও আছে এই জগতে? যদি থেকেই থাকে তবে সে এখন কোথায় আছে? তার সঙ্গে কি আমার দেখা হতে পারে? এইসব ভাবছি, এমন সময়ে আমার সামনের ঘন ঘাসের ঝোপটার দিকে চাইতেই দেখি ঝোপের নিচে কিছু একটা জিনিস ঝকমক করছে। আগ্রহবশত কাছে গিয়ে সেই জলজলে জিনিসটা হাতে তুলে নিয়ে দেখলাম সেটা একটা হাঁসের ডিমের আকারের মতো স্বচ্ছ নুড়ি পাথর। চাঁদের আলোতে পাথরটা এতটাই ঝলমল করছে যে চোখে ধাঁধা লেগে যাওয়ার দশা। কৌতূহলবশত আশেপাশের ঘাস সরিয়ে দেখি সেখানে এমন আরো অনেক ঝলমলে পাথর পড়ে আছে। এর আগে আমি কোনোদিন হিরে দেখিনি, কিন্তু তার যে বর্ণনা পড়েছি বা শুনেছি তাতে করে মনে হলো এগুলো হিরে হতেও পারে। কথাটা ভাবতেই মনে মনে শিহরিত হলাম। এগুলো যদি সত্যি হিরে হয় তবে এর একটা মাত্র সঙ্গে করে নিয়ে গেলে শুধু আমি কেন, আমার পরবর্তী 3 পুরুষ বসে বসে খেতে পারবে। মনে হলো সম্ভবত এই কারণেই ঠাকুর মশাই বলেছিলেন কোনো কিছু দেখে যেন লোভ না করি। নুড়িটা ঠাকুর মশাইকে দেখাবো ভেবে কোমরে গুঁজে রাখতে যাচ্ছি, এমন সময় হঠাৎ ছপ ছপ শব্দ শুনে মুখ ঘুরিয়ে নদীর দিকে চাইতেই আঁতকে উঠে দুপা পিছিয়ে গেলাম। তখনও আমি তন্ত্রবিদ্যায় দীক্ষা লাভ করিনি, বয়সটাও বেশি ছিল না, তাই স্বাভাবিকের বাইরে কিছু দেখলে স্বভাবতই চমকে যেতাম। যদিও পরবর্তীতে অনেক অপার্থিব ঘটনা আমি দেখেছি, তথাপি সেদিন সেই জোড়া চাঁদের আলোতে ভিন জগতের নদীর বুকে যে দৃশ্য দেখেছিলাম তা এখনো স্পষ্ট মনে আছে। দেখলাম নদী দিয়ে সারি ধরে বেনে নৌকা যাচ্ছে। সেই নৌকার দুপাশে সারি দিয়ে বসে দাঁড় টানছে একদল অস্থি সর্বস্ব নরকঙ্কাল। দাঁড় টানতে টানতে তাদের কেউ গান ধরেছে, কেউ বা হুঁকো টানছে, আর জোড়া চাঁদের আলোয় তাদের সাদা অস্থিসার দেহ সমুদ্রের ঢেউয়ের মতো জ্বলছে।
আত্মবিস্মৃত হয়ে সেদিকে চেয়ে আছি, এমন সময় আরেকটা অদ্ভুত শব্দ কানে আসতেই সচকিত হয়ে উঠলাম। কোনো শেয়াল বা কুকুর উত্তেজিত হলে গলার ভিতর যেমন গড়গড় শব্দ করে, এই শব্দটাও অনেকটা তেমনি, শুধু কেমন যেন একটু খসখসে। নদীর থেকে চোখ ফিরিয়ে সামনে ঘাস বনের ভিতর চাইতেই যা দেখলাম, তাতে বুকের ভেতরটা আরেকবার কেঁপে উঠল। দেখলাম শেয়াল ধরনের একটা জন্তু বেরিয়ে এসেছে সেই ঝোপের মধ্য থেকে। তবে শেয়ালের সঙ্গে এর পার্থক্য হলো শেয়ালের মাথা থাকে একটা, আর এই ছাইরঙা জন্তুটার ঘাড়ে আছে দুটো মাথা। দুটো মাথার হা হয়ে থাকা দুটো কালো মুখগহ্বরের ভিতর সারি সারি সাদা সুচালো দাঁত চাঁদের আলোতে ঝকঝক করছে। প্রবল আক্রোশে জন্তুটা মাথা দুটো নাড়ছে আর গলার ভিতরে গড় গড় করে শব্দ করছে। সেই সঙ্গে জন্তুটার লাল লাল চোখ জ্বলে উঠছে জোনাকির আলোর মতো। আমি কিছু করার আগেই আশেপাশের ঘাসের জঙ্গল থেকে আরো 10-12টা একই রকম জন্তু বেরিয়ে এসে আমাকে ঘিরে ফেলল। তাদের শরীরী ভাষায় আক্রমণের আহ্বান। বুঝলাম যে কোনো মুহূর্তেই তারা ঝাঁপিয়ে পড়বে আমার উপর, আর তারপর আমার আর কিছুই করার থাকবে না। অন্তিম পরিণতির জন্য প্রস্তুত হচ্ছি, এমন সময় পিছন থেকে হঠাৎ করে একটা চেনা গলা শুনতে পেলাম। ভয় পাস নে, আমি এসে গেছি। সেই কণ্ঠ কানে যেতে মুহূর্তের মধ্যেই আমি মনোবল ফিরে পেলাম। পরক্ষণেই ঠাকুরমশাই দৌড়ে এসে আমার পাশে দাঁড়ালেন। তারপর দুর্বোধ্য ভাষায় চিৎকার করে মাটি থেকে কয়েকটা নুড়ি পাথর তুলে নিয়ে প্রাণীগুলোর দিকে ছুঁড়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় জন্তুগুলো কয়েক পা পিছিয়ে গেল বটে, কিন্তু পালিয়ে গেল না। হাত 10 দূর থেকে তারা আমাদের দুজনকে ঘিরে ঘুরতে লাগলো। চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলাম তাদের সারি সারি সূচালো দাঁতের মাঝে সাপের মতো চেরা জিভ লক লক করছে। শেষ পর্যন্ত কি হতো জানি না, হঠাৎ করেই ঠাকুরমশাইয়ের চোখ গেল আমার বাঁ হাতে ধরা সেই নুড়ি পাথরটার দিকে। চমকে উঠে তিনি বললেন, কে ওটা? এক্ষুনি ফেলে দে, ওই কারণেই তো এত ঝামেলা। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি তৎক্ষণাৎ হাত থেকে সেই ঝকমকে পাথরটা ছুঁড়ে ফেলে দিলাম, আর এতেই কাজ হলো। ভয়ানক সেই জন্তুগুলো একে একে আবার ঘাস বনের ভিতর মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম আমার হঠকারিতা দেখে ঠাকুরমশাই হয়তো ভীষণ রেগে যাবে, তাই ভয়ে ভয়ে তার মুখের দিকে চাইলাম, কিন্তু দেখলাম সেই মুখে ক্রোধের ছাপ নেই। শান্ত কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বললেন, লতাটা খুঁজে পেয়েছি, চল চল, এবার ফিরে যেতে হবে। ঠাকুরমশাই, এতক্ষণ যা দেখলাম তা কি সত্যি? অবশ্যই সত্যি। কিন্তু ওই নরকঙ্কালার জন্তুগুলো, ওরা কারা? ঠাকুরমশাই তার সেই স্বভাব সুলভ মৃদু হাসি হেসে বললেন, এই জগতের তেমন কিছুই তো জানি না। হয়তো এই জগৎটার গঠনই এমন। এই জগতের প্রাণীরা সকলেই হয়তো কঙ্কাল দেহধারী, অথবা হতেও পারে তাদের সকলের ধরে দুটো করে মুন্ডু। কথা বলতে বলতে আমরা আবার সেই ডোবার ধারে এসে পড়েছিলাম। ঠাকুরমশাই এবারে তার থলির ভিতর থেকে একটা লতা গাছ বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা কোমরে গুঁজে নে, ফিরে গিয়ে কালীচরণের বাড়ি খুঁজে বের করে তার হাতে এটা তুলে দিবি। বলবি মেয়েটাকে পরপর 3 দিন এটার রস খাওয়াতে। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমার মনে একটা আশঙ্কা জাগলো। আমি ফিরে গিয়ে বলবো মানে কি? ঠাকুরমশাই কি তবে আমার সঙ্গে ফিরবেন না? আমি জিজ্ঞাসা করলাম, আমি কি একা ফিরে যাব? হ্যাঁ, একাই যেতে হবে তোকে। আমি আর চাইলেও ফিরে যেতে পারবো না। কেন? একটা জগতে একবারের বেশি আসা যাওয়া করা যায় না, তাতে সৃষ্টি জগতে ঘোর অমঙ্গল সৃষ্টির আশঙ্কা থাকে। শেষ কথাটা শুনে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম।
একটা জগতে একবারের বেশি যাওয়া যায় না। তার মানে কি ঠাকুর মশাই আমাদের জগতের কেউ নন? আমার ভাবনাটা শেষ হলো না, তার আগেই ঠাকুর মশাই নিজেই বললেন, ঠিকই ধরেছিস, আমি আসলে তোদের জগতের লোক নই। বহু বছর আগে সাধনার মাধ্যমে আমি তোদের জগতে গিয়েছিলাম। এখন আপাতত কিছুদিন এই জগতে থাকবো দেখি, তারপর হয়তো কোনো একদিন নিজের জগতে ফিরে যাব। আমার আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু ঠাকুর মশাই সেসব শুনলেন না। আমাকে একরকম জোর করে সেই ডোবার দিকে ঠেলে দিয়ে বললেন, বাকি প্রশ্নের উত্তর তুই নিজে নিজে চিন্তা করলেই বুঝে যাবি। এখন আর দেরি করিস না, না হলে ওদিকে বড্ড দেরি হয়ে যাবে। যা 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 যা। আমার মনে হলো ঠাকুর মশাই যেন খুব তাড়াহুড়ো করছেন। সেটা যে কেন তা তখন বুঝতে না পারলেও পরে জানতে পেরেছিলাম। বিদায় নেবার আগে আমি জিজ্ঞেস করলাম, আর কোনোদিন কি আপনার দেখা পাবো ঠাকুরমশাই? হয়তো অন্য কোনো জগতে, অন্য কোনো একদিন আবার দেখা হয়ে যেতেও পারে। আমি তখন ঠাকুর মশাইকে গড় হয়ে প্রণাম করে সেই ডোবার জলে নেমে ইষ্টনাম স্মরণ করে ডুব দিলাম। তারপর আবার সেই অস্তিত্ব বিলীন করে দেওয়া অন্ধকারের সুড়ঙ্গ পেরিয়ে এসে উঠলাম আর এক শ্মশানের ডোবায়। ভেবেছিলাম এই শেষ, কিন্তু আমার অবাক হবার তখনও ঢের বাকি ছিল। ডোবার জল থেকে উঠে দেখি চারদিক সূর্যের আলোয় ঝলমল করছে। তা দেখে আমি এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। তবে কি ভুল করে আবারও অন্য কোনো জগতে এসে পড়েছি? জল থেকে উঠে খানিক হাঁটতেই ঠাকুর মশাইয়ের সেই ঝুপড়ি ঘরটা দেখতে পেলাম। তার ভিতরে এখনো হোমের ছাই পড়ে আছে। তাই দেখে বুঝলাম ঠিক জগতেই এসেছি। তখন শ্মশান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মালো পাড়ার কাছে পৌঁছে কালীচরণ মালোর বাড়ি খুঁজে বের করলাম। কালীচরণ মালোর হাতে সেই গাছটা তুলে দিয়ে ঠাকুর মশাইয়ের নির্দেশ তাকে বলতেই সে তক্ষুনি গাছটা নিয়ে ঘরের ভিতর গিয়ে দিয়ে এলো। তারপর ফিরে এসে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, এই 7 দিন প্রতিদিন একবার করে শ্মশানে গেছি বাবু, ঠাকুর মশাইয়ের দেখা পাওয়ার আশায়, কিন্তু তিনি সেখানে ছিলেন না। লোকটার কথা শুনে আমার ভ্রু কুঁচকে গেল। ঠাকুর মশাই বলেছিলেন আমি আসার 3 দিন আগে লোকটা মেয়েটাকে নিয়ে তার কাছে গিয়েছিল, কিন্তু এই যে বলছে 7 দিন। কিন্তু সেই কথা আর জিজ্ঞেস করলাম না, কারণ আমার মনে আর একটা সন্দেহ দেখা দিয়েছিল। আমি আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। কালীচরণের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে বেলগাছি বাজারে ফিরে এসে দেখি আজকেও সেই দোকানটায় লুচি ভাজা হচ্ছে। আমাকে দেখে চিনতে পেরে দোকানদার দৌড়ে এলো। তারপর একরকম জোর করে নিয়ে গিয়ে দোকানে বসিয়ে বলল, বাবু, আমার বড় ভুল হয়েছে। সেই দিন আপনি না খেয়ে নিজের খাবার কুকুরকে দিলেন, তবু আমি আপনার কাছ থেকে পয়সা নিয়েছি। তারপর থেকে আমার বেচা কেনা একদম পড়ে গেছে। আমি যেন ঠিক মনে নেই এমন একটা ভাব করে জিজ্ঞেস করলাম, কবে বলো তো? এই তো আগের সপ্তাহে বাবু, সেই যে বৃষ্টি বাদলা রাতে আপনি এলেন। আমি আর কথা বাড়ালাম না। দোকানদার গরম ভাজা লুচি এনে শালপাতা করে আমার সামনে দিয়ে গেল, সঙ্গে বলল, বাবু, এর দাম আপনাকে দিতে হবে না, আপনার পাওনা। আমি লুচি খেতে খেতে সবকিছু শুরু থেকে চিন্তা করতে লাগলাম। অনেক ভেবে মনে হলো এই সব কিছুর হয়তো একটাই মানে হয়, হয়তো দুটো জগতের সময় ভিন্ন ভিন্ন গতিতে চলে। আমি না জানলেও ঠাকুর মশাই সেটা ঠিকই জানতেন, তাই অত তাড়াহুড়ো করেছিলেন। আমরা ওখানে যতই দেরি করতাম এদিকে ততই সময় পেরিয়ে যেত। বেশি দেরি হলে
হয়তো আমি ফিরে আসার আগেই কালীচরণের মেয়েটার খারাপ কিছু হয়ে যেতে পারত। সেবারে দিন কয়েক বাদে বাড়ি ফিরে এসেছিলাম। মোটামুটি সব প্রশ্নের উত্তর পেলেও ঠাকুর মশাইয়ের আসল পরিচয়টা পাইনি। মাঝে মধ্যেই ভাবি তিনি কোন জগৎ থেকে এসেছিলেন, এখন কোথায় আছেন কে জানে। মাঝে মধ্যে মনে হয় হয়তো অন্য কোনো জগতে, অন্য কোনো শ্মশানের হিজল গাছের তলায় ডোবার জলে এখনো বড়শি ফেলে মাছ ধরছেন তিনি। আমাকে দেখতে পেলেই বলবেন, কিরে এসেছিস? তারানাথের কথা শেষ হলো। এবারে আমাদের দিকে ফিরে তারানাথ বলল, অনেক বেলা হয়েছে, চলো ওঠা যাক। আমি আর কিশোরী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারানাথের গল্পগুলি এরকম, শেষ হলেও বহুক্ষণ তার রেশ রয়ে যায়। আমার মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। এবার তারানাথকে সেটা জিজ্ঞেস করলাম, সেই গাছের রস খেয়ে কালীচরণের মেয়েটা কি সুস্থ হয়েছিল? আরে হ্যাঁ, সেই কথাটা বলতেই ভুলে গেছি। বহু বছর পর আরেকবার গিয়েছিলাম বেলগাছি। সেবারে কালীচরণের বাড়িতে গিয়ে শুনলাম সে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, দিব্যি স্বামীর সংসার করছে। আর ঠাকুর মশাই, তার দেখা পেয়েছিলেন না? এবারে কিশোরী জিজ্ঞেস করল। উত্তরে হাসতে হাসতে উঠে পড়ে তারানাথ বলল, এখন বাড়ি ফিরে গিয়ে স্নান খাওয়া সারো, সে গল্প না হয় আর একদিন করা যাবে। এতক্ষণ আপনারা শুনলেন এস.সি. মণ্ডল তথা ত্রিশঙ্কু রচিত একটি তারানাথ ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও সমান্তরাল বিশ্ব। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।